শুরু করছি আপনার খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। খাস কলকাতায় ভুতুড়ে টিকা ক্যাম্প। একদিন দুদিন নয়, টানা 10 দিন ধরে কসবায় চলছিল এই ভ্যাকসিনেশন। হঠাৎই জানা যাচ্ছে এই ক্যাম্প আদতে নাকি ভুতুড়ে। কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডে রাজডাঙ্গা মেন রোড কসবা নিউ মার্কেটের ঠিক উল্টো দিকে বহুতল আবাসনের 3 তলায় চলছিল ভুয়ো টিকাকরণ শিবির। সবটাই হচ্ছিল পুরসভার নাম করে, বিলি হচ্ছিল কলকাতা পুরসভার লোগো দেওয়া মাস্ক ও স্যানিটাইজার। কলকাতা পুরসভা বোর্ড রয়েছে, সেখানে আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই বিভাগের অফিস তেমনটাই হিসাবেই অফিসকে দেখানো হচ্ছে। এবং এই অফিসের বাইরে দেখা যাচ্ছে যে এই নীল সাদা বেলুন দিয়ে সাজানো, সেটা এখানে ভ্যাকসিনেশন ক্যাম্প বলে চলছে বলেই এইভাবে নীল সাদা বেলুন দিয়ে সাজানো হয়েছিল। এবং এখানে প্রত্যেক দিন গড়ে 1 থেকে 150 জন ভ্যাকসিন নিয়েছিলেন। এবং এই অফিসের বাইরে জয়েন্ট কমিশনার কলকাতা পুরসভার স্ট্যাম্প এবং সই করা বেশ কিছু বিজ্ঞপ্তি রয়েছে, যার মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে এটা পুরসভারই কিন্তু অফিস। কিন্তু এই অফিসের আড়ালেই ওই ভুয়ো আইএস দীর্ঘদিন ধরে তার ব্যবসা এবং অন্যান্য কারবার চালাচ্ছিল বলেই মনে করছে পুলিশ। কলকাতা পুরসভার যুগ্ম কমিশনের পরিচয় দিয়ে টিকাকরণ শিবির চালাচ্ছিলেন দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি। তার কাছে জাল আইডি কার্ড পেয়েছে পুলিশ, যাতে পুর কমিশনার বিনোদ কুমারের সই নকল করা হয়েছে। দেবাঞ্জন নীলবাতি লাগানো গাড়িতে ঘুরতেন বলেও জানতে পেরেছে পুলিশ। পুরসভার তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। টিকার নাম করে যা দেওয়া হয়েছে তা পুরসভা দেয়নি, তাও জানিয়ে দেওয়া হয় কসবা থানাকে। উইদাউট the approval of the health department and commissioner কোনো ক্যাম্প করাটা পৌরসভা কখনোই এন্ডোর্স করে না। না, এটা অনুমতি ছিল না। অনুমতি থাকলে কমিশনার কি করে পুলিশে এফআইআর করলো? কলকাতা পৌরসভার কোনো পারমিশন ছিল না এর কাছে না, কিন্তু এ নিজেকে ওখানে ক্লেম করেছে কি মানে কেএমসির অফিসার আছে। এজ যখন জিজ্ঞাসা করলাম বললো 28 বছর, তো আমি বললাম 28 বছর জয়েন্ট সেক্রেটারি তো হতে পারবে না, অ্যাটলিস্ট 14-15 ইয়ার্স লাগে জয়েন্ট সেক্রেটারি হতে। গত কয়েকদিন ধরে বিনামূল্যে কোভিশিল্ড দেওয়ার নামে চলছিল বেআইনি কারবার। তিনি কিছুই জানতেন না বলে দাবি বড় কোঅর্ডিনেটরের। মঙ্গলবার এই ক্যাম্প থেকে টিকা নেন সাংসদ মিমি চক্রবর্তী। আমার কাছে ইনভাইট আসে আর আমি ওখানে নিজেও ভ্যাকসিনেশন নিই, যাতে লোকে আরও আসে ভ্যাকসিনেশন নেয়। আর আমি ভ্যাকসিনেশন নেওয়ার পরই আমার খটকাটা লাগে যে আমার কোনো মেসেজ আসে না। ইমিডিয়েটলি আমি ওখানে সবার খোঁজ লাগাই যে তা সবার কি রেজিস্ট্রেশন হয়েছে, মেসেজ এসছে। বলছে না, রেজিস্ট্রেশন হয়নি, মেসেজ আসেনি। আই ইমিডিয়েটলি স্টপ দ্য এন্টায়ার থিং। আমি বুঝতে পারি যে পুরো জিনিসটা একটা ভুল দিকে যাচ্ছে। এবং আমি তখন স্পেশাল সেক্রেটারি কমিশনার কেএমসিকে জানাই ঘটনাটা। জানার পর তারা তদন্ত করে দেখেন যে পুরো জিনিসটাই ভুয়ো এবং যিনি নিজেকে আইএএস পরিচয় দিচ্ছেন তিনি নিজেও একজন প্রতারক। গত কয়েকদিনে প্রায় 250 জন এই ক্যাম্প থেকে টিকা নিয়েছেন বলে জানা গেছে। তারা টিকার নামে কি পেলেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্যাম্পেল বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। পুরসভার নাম ভারিয়ে কসবার ভুয়ো টিকা শিবির চালানোর পিছনে আসল উদ্দেশ্যটা কি? টিকার নাম করে সাধারণ মানুষকে যা দেওয়া হচ্ছিল তা কি সত্যিই কোভিশিল্ড ছিল? প্রশ্ন উঠছে তো। জুনের গোড়ায় কসবায় শুরু হয় এই ভুয়ো টিকাকরণ শিবির। স্থানীয় দোকানদাররা টিকা নিয়েছেন, গড়িয়া সোনারপুর থেকেও অনেকে আসেন। সব মিলিয়ে সংখ্যাটা আনুমানিক কয়েকশো। সকলেই এখন চিন্তায়। আমরা তো জানতাম ওনারা সরকারি লোক, সরকারি বলেই নির্ভয়ে আমরা নিয়েছি। আমরা যখন বলেছি যে ভয় তো প্রচণ্ড লাগছে যে ভ্যাকসিনের পরিবর্তে আমরা কি নিলাম। আর দ্বিতীয় চিন্তা হচ্ছে আমাদের যে ডকুমেন্টস দেওয়া হয়েছে ওখানে, সেটা নিয়ে শুনে পর তো মনের ভিতরে এরকম হচ্ছে যে কী ভ্যাকসিন কী জিনিস নিতে চাই না, তো এখন কী হবে তো সেটা বুঝতে পারছি না। পুষ যে আমাদের করলো, অরিজিনাল ভ্যাকসিন দিল না কি দিল? আমি তো ফার্স্ট ডোজ দিয়েছি। আইএএস অফিসার সেজে ভুয়ো টিকা শিবির চালানোর অভিযোগে আনন্দপুরের বাসিন্দা দেবাঞ্জন দেবকে গ্রেফতার করেছে পুলিশ। এনজিওর নাম করে গত 1 বছর ধরেই এলাকায় স্যানিটাইজার ও মাস্ক বিলি করতেন তিনি। প্রতারণার অভিযোগ সামনে আসার পর উঠছে একাধিক গুরুতর প্রশ্ন। কেন বিনামূল্যে দেওয়া হচ্ছিল টিকা? টিকা দেওয়ার পিছনে কি উদ্দেশ্য ছিল প্রতারকের? কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ টিকা? ঘুরপথে কি সরকারি টিকাই জোগাড় করে প্রতারক? কোভিশিল্ড নামে যা দেওয়া হচ্ছিল তা কি আদৌ কোভিডের টিকা? কোনো বড় চক্র কি এর পিছনে রয়েছে? টিকার জন্য দিতে হয় আধারের তথ্য, আধার ব্যবহার করে প্রতারণার ছক ছিল। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে চলছিল ভুয়ো টিকা শিবির? বললো কি স্বাস্থ্য ভবনের বাইরে থেকে কিছু লোক কাছ থেকে কিনেছিল ভ্যাকসিনেশন কিছু, আর তারপরে কিছু ভ্যাকসিনটা বাগরি মার্কেট থেকে নিয়েছিল, তো নিয়ে এসে এখানে লোককে ভ্যাকসিনেশন দিচ্ছে। রহস্য অনেক। দেবাঞ্জন গাঁটের করে খরচ করে টিকা কিনে তা কেন বিনামূল্যে দিতে গেলেন? আর বাগরি মার্কেট থেকে টিকা কেনা সম্ভবই নয়। আর তা যদি হয় তাহলে কোভিডের ভ্যাকসিন নিয়ে বড় আকারে কালোবাজারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ব্যুরো রিপোর্ট TV9 বাংলা। এই কসবা কাণ্ডের মূল পাণ্ডা হিসেবে নাম উঠে আসছে দেবাঞ্জন দেবের। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে। এই দেবাঞ্জনের কীর্তিকলাপের কথা শুনে চোখ কপালে উঠছে সববার। কে এই দেবাঞ্জন? কেনই বা হঠাৎ নিজের পকেট থেকে টাকা খরচ করে টিকা ক্যাম্প চালাতে গেলেন? কসবা কাণ্ডের পরতে পরতে রহস্য। কসবা টিকাকাণ্ডে প্রতারণার অভিযোগে ধৃত দেবাঞ্জন দেবের জাল আইডেন্টিটি কার্ডের খোঁজ মেলে আগেই। সেই মতো 15ই জুন নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়। তখনও পুলিশের জানা ছিল না কোভিডের টিকা দেওয়ার নামে কসবায় ভুয়ো ক্যাম্প চালাচ্ছেন দেবাঞ্জন। মাদুরদহের বাসিন্দা 28 বছরের দেবাঞ্জন দেব জেনেটিক্সে MSc। বাড়িতে দেবাঞ্জনের নেম প্লেটে ছিল ভুয়ো IAS পরিচয়। ঘুরতেন নীল বাতি লাগানো গাড়িতে। এক প্রাক্তন BSF জওয়ানকে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী হিসাবে নিয়োগ করেন দেবাঞ্জন। অফিসের 10-12 জন কর্মীকে মাসে 25 থেকে 35 হাজার টাকা মাইনেও দিতেন তিনি। দেবাঞ্জনের আয়ের উৎস সহ সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। লাস্ট 4 ইয়ার্স মানে বাবা বলেছিল কি তুমি IAS बनবে, তো IAS পরীক্ষা পাস করে নিয়ে একদিন বাড়ি আসলো, বলে আমি IAS হয়ে গেছি। বাড়িতে ওটা ব্লু ব্যাকেন্ড লাগিয়ে নিয়েছে, তারপরে ফ্ল্যাগ লাগিয়ে নিয়েছে। দেবাঞ্জনের বাবা মনোরঞ্জন দেব আবগারি দফতরের প্রাক্তন ডেপুটি কালেক্টর। তাকে বা দেবাঞ্জনের মা বন্দনা দেব, বোন দেবস্মিতা দেব কাউকেই এদিন মাদুরদহের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। 2007 সালের আনন্দপুরের মাদুরদহের 218 নম্বর হোসেনপুরে এই ঠিকানায় এসে বসবাস করতে শুরু করে মনোরঞ্জন দেব, দেবাঞ্জন দেবদের পরিবার। কয়েক মাস হচ্ছে দেখছি নীলবাতির গাড়ি একটা ইনোভা আসে, একটা ছাই ছাই রঙের মতো, বেশ বাউন্সার থাকে দু একটা, আর ওই দেবাঞ্জন থাকে। নানা সময় মনোরঞ্জন দেব পাড়াপড়শিদের কাছে মিথ্যা দাবি করতেন বলে দাবি করছেন পাড়াপড়শিরা। তাদের কথায় কখনো মনোরঞ্জন দেব বলতেন তার ছেলে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছে, কখনো আবার দাবি করতেন কান থেকে পুরস্কার জিতেছে। IAS অফিসার যেরকমভাবে থাকে নর্মালি একদম ফর্মালি গাড়ি নিয়ে আসছে, রাত্রেবেলা ওনাকে ড্রপ করে দিচ্ছে, গাড়ি পার্কিং হয়ে চলে যাচ্ছে, খুব স্মার্টভাবে, কোনো অসুবিধাই ছিল না। আবার একটি বিদেশি সিনেমায় শিশু চরিত্র অভিনয় করেছে দেবাঞ্জন, এমনও দাবি করেছে অবসরপ্রাপ্ত এই আবগারি দপ্তরের অফিসার মনোরঞ্জন দেব। আমরা তো বুঝতেই পেরেছিলাম, আমরা আগে থেকে এটা বুঝতে পেরেছিলাম, আমরা কোনো প্রমাণ, আমরা তো আর সেটা প্রমাণ জোগাড় করতে পারবো না। পুরসভার যুগ্ম কমিশনার সেজে দেবাঞ্জন স্বাস্থ্য দপ্তর থেকে কোভিডের টিকা জোগাড়ের চেষ্টাও করেন বলে জানতে পেরেছে পুলিশ। তার আসল উদ্দেশ্য কী ছিল জেরায় তা স্পষ্ট হবে বলেই মনে করছেন তদন্তকারীরা। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট TV9 বাংলা। মহামারী ঠেকাতেই তো টিকাকরণ নাকি রেকর্ডের খাতায় নাম তোলার ছক? সোমবারের গণটিকাকরণের বিপুল অঙ্ক সামনে আসার পরে এই প্রশ্ন উঠছে। বিশেষ করে মঙ্গলবারে হঠাৎ কমে যায় ডোজ প্রয়োগের সংখ্যা। মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো রাজ্যে তা চোখে পড়ার মতো কম কেন? মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সগর্ব ঘোষণা, টিকাকরণে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। একদিনে 88 লক্ষেরও বেশি ডোজ প্রয়োগ করা হয়েছে দেশে। পরের দিনে 1 লাফে অনেকটা কম টিকাকরণ, 54,24,000। 50 লক্ষের বেশি টিকাকরণ নেহাত কম নয়, বহু দেশের জনসংখ্যার চেয়েও বেশি। কিন্তু ভারতের বিপুল জনসংখ্যার কথা মাথায় রাখলে নিশ্চিতভাবেই গতি আরও বাড়ানো জরুরি। বিশেষ করে কেন্দ্রের লক্ষ্য যখন ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকা দিয়ে দেওয়া। সোমবার সবচেয়ে বেশি টিকা দিয়েছিল মধ্যপ্রদেশ, তারপরেই কর্ণাটক। মঙ্গলবার দু রাজ্যেই 1 লাফে অনেকটা কমে যায় টিকাকরণ। কেন? বিশেষজ্ঞ মহলের সন্দেহ, সোমবার রেকর্ডের খাতায় নাম তুলতে আগে কয়েকদিনের টিকা দেওয়ার হার কমিয়ে দিয়েছিল রাজ্যগুলি। সোমবারের পরও একই প্রবণতা। আবার অনেক রাজ্য ভবিষ্যতে স্টকও অনেকটাই শেষ করে ফেলে শুধুমাত্র রেকর্ডের পেছনে ছুটতে গিয়ে। তারই প্রতিফলন কোউইন অ্যাপে। 16 জুন মধ্যপ্রদেশে টিকা দেওয়া হয়েছিল 3,38,000 ডোজ, 17 জুন 1,24,000, 18 জুন তা অনেকটা কমে 14,862, 19 জুন 22,000, 20 জুন অনেকটা নিচে নেমে টিকার ডোজ প্রয়োগ হয়েছিল মাত্র 692টি। কিন্তু 21 জুন 1 লাফে সেটা হয়ে দাঁড়ায় 17,44,000। 22 জুন আবার 1 লাফে কমে 4,842। কর্ণাটকের টিকাকরণ 16 জুন হয়েছিল 1,95,000, 17 জুন 1,92,000, 18 জুন 2,17,000, 19 জুন 2,66,000, 20 জুন তা কমে হয় 68,000। আবার 21 জুন 1 লাফে অনেকটা বেড়ে 11,59,000, 22 জুন 3,95,000 ডোজ প্রয়োগ হয় কর্ণাটকে।
প্রশ্ন তুলছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। তার বক্তব্য, রবিবার টিকা জমিয়ে রেখে রেকর্ড করার ছক কষে বহু রাজ্য। আসল সিক্রেট এটাই। তার কটাক্ষ, কে জানে এর জন্য হয়তো মোদী সরকারকে মেডিসিনের নোবেল পুরস্কার দেওয়া হবে। কেরলের হেলথ ইকোনমিস্ট রিজো এম জনের বক্তব্য, দেশের সমস্ত প্রাপ্তবয়স্ককে ডিসেম্বরের মধ্যে টিকা দিতে হলে প্রতিদিন অন্তত 87 লক্ষ ডোজ প্রয়োগ করতে হবে। এরপরও বাকি থাকবে প্রায় 40 কোটি, যাদের বয়স 18-র কম। তাই একদিন 88 লক্ষ টিকা প্রয়োগ করে অতিরিক্ত উচ্ছ্বাসের কোনো জায়গা নেই। টি-20 সাময়িক ধুমধারাক্কা নয়, এই স্ট্রাইক রেটেই 5 দিনের টেস্ট খেলে যেতে হবে। তা না হলে আস্কিং রেট বেড়ে যাবে। তাতে আর যাই হোক, ডিসেম্বরের মধ্যে লক্ষ্য পূরণ হবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কমছে না করোনা টিকাকরণে অব্যবস্থার অভিযোগ। ফের সেই অভিযোগেই চাঞ্চল্য ছড়ালো ক্যানিং ও কেশিয়ারিতে। টিকা প্রত্যাশীদের চাপে হুড়োহুড়ি পড়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে। ভোর রাত থেকে লাইন দিয়েও টিকা না পাওয়ায় ক্ষোভ কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে। টিকাকরণে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ ক্যানিং ও কেশিয়ারিতে। কোথাও ভোর রাত থেকে লাইন দিয়েও প্রতিষেধক মেলেনি, কোথাও আবার টিকার জন্য শুরু হয় তীব্র হুড়োহুড়ি। ক্যানিং মহকুমা হাসপাতালে টিকা প্রত্যাশীদের সংখ্যা বাড়ছিলই, বুধবার সেই সংখ্যা আরও বাড়ে। হাসপাতালের গেট থেকে দেওয়া টোকেন নিতে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি সামলাতে ক্যানিং থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাসপাতালে আসতে হয়। ভোর 4টে দিয়ে লাইন দিয়ে রয়েছি অলরেডি। পাশে আর একটা অন্য যে লাইনে লাইন দেওয়া হয়েছে। তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যে টোকেন, সেই টোকেন দেওয়া বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্যবিধি না মেনে কিভাবে টিকা দেওয়া হচ্ছে? সকালে লাইনে দাঁড়ালেও টিকার টোকেন পাচ্ছেন অন্যরা, এমন অভিযোগ কেন? গোপনে কিভাবে টিকার টোকেন? ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাসের অবশ্য যুক্তি, আদতে গ্রামের বাসিন্দা এমন মানুষজনকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে পাঠিয়ে দিচ্ছে শহরের হাসপাতালগুলি, তাতেই এই দশা। গভীর রাত থেকে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে লাইন দিয়েছিলেন 18 থেকে 44 বছরের টিকা প্রত্যাশীরা, কিন্তু হঠাৎ জানতে পারলেন অগ্রাধিকার শ্রেণীভুক্ত নির্দিষ্ট কিছু মানুষই টিকা পাবেন। হাসপাতাল কর্তৃপক্ষের এই বক্তব্যে ক্ষোভ ছড়ায় মুহূর্তে। স্টাফ নেই, এরপরে হঠাৎ 10টার দিকে এসে একটা লিস্ট দেখে বলা হলো যে ওটা আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে পাঠানো হয়েছে, ওই লিস্ট অনুযায়ী দেওয়া হবে। ঠিক আছে, প্রথম থেকে কিচ্ছুটি বলা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য যুক্তি, বিজ্ঞপ্তিতে বলা ছিল 18 থেকে 44 বছর বয়সীদের মধ্যে কিছু অগ্রাধিকার গোষ্ঠীকে টিকা দেওয়া হবে, সেজন্য নির্দিষ্ট নিয়মও মানতে হবে। বিজ্ঞপ্তি পুরোটা না পড়েই লাইন দেওয়ায় বিভ্রান্তি ও অশান্তি। অনেকের অবশ্য প্রশ্ন, করোনা টিকার মতো জরুরি পরিষেবা নিয়ে এত জটিলতা কেন? ক্যানিং থেকে অভিজ্ঞান নস্কর ও পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।